আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ২১তম বিসিএসের প্রশ্নটা সমাধান করতে চলেছি। তো সরাসরি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair 21 থেকে 24। তার মানে বলছে যে এই যে প্রত্যেক জোড়ায় জোড়ায় যে শব্দগুলো দেওয়া আছে এটার মধ্যে যে সম্পর্ক রিলেশনশিপ সবথেকে ভালো যে রিলেশনশিপ বা সম্পর্কটা প্রকাশ করে, তো এইটার ভাবে আরেকটার সাথে মিল করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। তো প্রথমটা এখানে আছে ইগার। ইগার মানে আগ্রহী, ইনডিফারেন্ট অর্থ উদাসীন। তাহলে ইগার অর্থ আগ্রহী, ইনডিফারেন্ট মানে উদাসীন আমি বলি, তাহলে এটার সাথে কোনটা মিল হবে? এটার সাথে এখানে আছে যে ইনথুসিয়াস্টিক। এই ইনথুসিয়াস্টিক মানেও কিন্তু আগ্রহী, আর হাফ হার্টেড মানে ভীরু, তাহলে এইটাই কারেক্ট। হ্যাঁ, যেটা হচ্ছে আগ্রহী আরেকটা হচ্ছে ভীরু, এটাই কারেক্ট। আর লেংথেন মানে কোনো কিছু কি করা, লেংথেন, এই লেংথেন শব্দটার অর্থ হচ্ছে যে কোনো কিছু দীর্ঘায়িত করা, ঠিক আছে? তো লেংথেন মানে দীর্ঘায়িত করা। আর তারপর হচ্ছে এখানে প্রলং, প্রলং মানেও কিন্তু দীর্ঘায়িত করা। তাহলে লেংথও দীর্ঘায়িত করা, প্রলংও দীর্ঘায়িত করা। তাহলে এটার সাথে এখানে আমার এখানে স্ট্রেস, এই স্ট্রেস শব্দটার অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা, এবং এক্সটেন্ড মানেও দীর্ঘায়িত করা, এটাই কারেক্ট। ডিলে, ডিলে অর্থ কোনো কিছু দেরি করা। আর এখানে তারপর হচ্ছে রিটার্ড। রিটার্ড মানে কি? রিটার্ড অর্থ হচ্ছে বিলম্বিত করা বা প্রতিহত করা বা কোনো কিছু আটকে দেওয়া। তো এখানে এটার সাথে আমার এই যে স্লো ডাউন শব্দটা আছে, স্লো ডাউন মানে কোনো কিছু দেরি করা। আর এখানে হোল্ড আপ, এই হোল্ড আপ মানে হচ্ছে কোনো কিছু মুলতবি রাখা বা থামিয়ে দেওয়া, তাহলে এটাই কারেক্ট। অ্যানালজিগুলো কিছুই না, জাস্ট শব্দের সামঞ্জস্য খুঁজে বের করা, ওইভাবে মিল করতে হবে, এটাই আর কি। সাবমিসিভ, সাবমিসিভ শব্দটা হচ্ছে নম্র, বর্ষ, বিনয়ী। আর ডিসওবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য। তাহলে সাবমিসিভ শব্দটার অর্থ আমরা বলছি যে নম্র বা বিনয়ী। হ্যাঁ, সাবমিসিভ মানে কি? নম্র বা বিনয়ী। আর ডিসওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট মানে যেটা হচ্ছে অনম্র বা অবিনয়ী, অবাধ্য, এক কথা যেটা। তো এটার সাথে কিন্তু আমরা কোনটা মিল করতে পারি? একটা আছে এখানে অবজার্ভ। এই অবজার্ভ মানে হচ্ছে মান্য করা, এই অবজার্ভ। আরেকটা হচ্ছে ডিফাই। ডিফাই মানে কিন্তু অমান্য করা। তাহলে অবজার্ভটা বলছে যে পালন করা, আর ডিফাই হচ্ছে অমান্য করা। তাহলে এইটার সাথে এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এখানে সাবমিসিভ বলছে মানে, সাবমিসিভ মানে বিনয়ী, তো সাবমিসিভ অর্থ বিনয়ী হলে ডিসওবিডিয়েন্ট মানে বিনয়ী নয়। ঠিক একইভাবে অবজার্ভ যেটা পর্যবেক্ষণ করা বা বিনয়ী, আর ডিফাই অর্থ এখানে অমান্য করা, এটাই কারেক্ট। আচ্ছা, কোশ্চেন নম্বর 25 থেকে 30 এখানে কি বলছে যে সঠিক অ্যান্সারটা এখানে আমার চয়েস করতে হবে। সঠিক অ্যান্সার কোনটা হবে আমরা একটু দেখি। হি fantasized, fantasized ড্যাশ উইনিং দ্য লটারি। অর্থাৎ এই ফান্টাসাইজ মানে কিন্তু কোনো কিছু কল্পনা করা, ওকে? তো এখানে এই ফান্টাসাইজের সাথে ফান্টাসাইজ অ্যাবাউট, হি ফান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। অর্থাৎ তিনি এই লটারিতে জেতার জন্য কি করেছিলেন? কল্পনা করেছিলেন। হি ফান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। The Parthenon is said, the Parthenon is said dash erected in the age of Pericles। তার অর্থ এখানে কি বলছে? এখানে তো এখানে এই প্রশ্নটা পড়ার আগে আমরা একটু এই পার্থেননকে এটা একটু আমরা দেখে আসি। এই যে পার্থেননটা হচ্ছে এখানে, পার্থেননটা এখানে কি? এই যে
পার্থেননটা হচ্ছে, এটা হচ্ছে একটা টেম্পল, মন্দির। হ্যাঁ, তো পার্থেননটা কোথাকার মন্দির? এটা হচ্ছে টেম্পল অফ অ্যাথেনা। টেম্পল অফ অ্যাথেনা, অ্যাথেনার একটা মন্দির। এখানে এই সম্পর্কে আর কি বলা হয়েছে, রোমের আর কি, রোমের একটা মন্দির এখানে। তো পার্থেনন একটা হচ্ছে মন্দিরের নাম। ঠিক আছে, আমরা প্রশ্ন চলে আসি। বলছে যে দ্য পার্থেনন ইজ সেইড, পার্থেননকে বলা হয় যে যে ইজ সেইড টু হ্যাভ বিন ইরেক্টেড, এটাকে নির্মাণ করা হয় ইন দ্য এজ অফ পেরিক্লিস, অর্থাৎ এই পেরিক্লিসের যুগে এটাকে নির্মাণ করা হয়। তো এই ধরনের একটা এক্সপ্রেশন বোঝানোর জন্য এখানে টু হ্যাভ বিন এখানে ব্যবহৃত হয়েছে, প্যাসিভ ভয়েসে। দ্য পার্থেনন ইজ সেইড টু হ্যাভ বিন ইরেক্টেড, পার্থেননকে বলা হয়ে থাকে যে এটা নির্মাণ করা হয়েছিল পেরিক্লিসের যুগে। হি ডিভাইডেড দ্য মানি, সে টাকাগুলো ভাগ করেছিল। এখানে দ্য টু চিলড্রেন, যেহেতু দুইজনের মধ্যে বোঝাতে আমরা কিন্তু এখানে বিটুইন ব্যবহার করি, তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে বিটুইন। হ্যাঁ, দুইজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ইউজ করি। অ্যাজ দে ওয়েটেড, যেহেতু তারা অপেক্ষা করেছিল, রহিম আর্গিউড, রহিম তর্ক করেছিল এগেনস্ট ওয়ার, যুদ্ধের বিরুদ্ধে। অ্যাজ দে ওয়েটেড, যেহেতু তারা অপেক্ষা করেছিল, রহিম আর্গিউড এগেনস্ট ওয়ার। এখানে হয়েল দিয়ে আসলে দুইটা কাজকে বোঝানো হচ্ছে, সেই ধরনের একটা সেন্টেন্স কিন্তু আমার এখানে মিলাতে হবে। তো তো বিষয়টা হচ্ছে এই ধরনের অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এখানে কি হয়, দুইটা কাজ একসাথে সংগঠিত হয়। এই যে ওয়েটেডটা এখানে কোনটেন্স, অ্যাজ দ্য ওয়েটেডটা হচ্ছে এখানে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু তারা অপেক্ষা করেছিল, বা যখন তারা অপেক্ষা, অ্যাজ দ্য ওয়েটেড, যেহেতু তারা অপেক্ষা করেছিল, রহিম আর্গিউড, রহিম তর্ক করছিল এগেনস্ট ওয়ার, যুদ্ধ নিয়ে। হয়েল, যখন হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন, যখন বা ওই মুহূর্তে তখন তার ভাই দূষণের, ওয়াজ ডিসকাসিং আলোচনা করতেছিল, দ্য ইফেক্টস অফ পলিউশন, দূষণের প্রভাব নিয়ে আলোচনা করছিল। তাহলে এখানে কিন্তু ক্লিয়ার যে দুইটা ক্লজকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এখানে হোয়াইল হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন, তার মানে এখানে দুইটা কর্ম একসাথে সংগঠিত হয়। একটা হচ্ছে যে যখন তার ভাই রহিম হচ্ছে যুদ্ধ নিয়ে তর্ক করতেছিল, কোনো যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করছিল বা তর্ক করছিল। হোয়াইল হিজ ব্রাদার, যখন ওই মুহূর্তে তার ভাই কী করছিল, ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন, দূষণ নিয়ে কথা বলছিল। তো এটা এখানে কেন পাস্ট কন্টিনিউয়াস হবে, তার একটাই কারণ যে এখানে প্রথমটা কিন্তু আমার এখানে পাস্টে আছে, ইনডেফিনিটে আছে। তো এটা থাকার কারণে, আর এই যে হোয়াইল যুক্ত যে সেন্টেন্সটা এখানে কিন্তু একটা চলমান বোঝাচ্ছে, এই কারণে এখানে ওয়াজ ডিসকাসিংটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো হোয়াইল যুক্ত সেন্টেন্সটা এখানে কন্টিনিউয়াস টেন্স হবে, এটাই আর কি। প্রথমটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ, যদি আমরা কোনো মানে শক্ত কোনো প্রমাণ চাই, উই আর লুকিং ফর, আমাদের কি করতে হবে, উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স, অর্থাৎ আমাদের কোনো স্পষ্ট কোনো সাক্ষ্য আমাদের কী করতে হবে, খোঁজ করতে হবে, সেটা বোঝাচ্ছে। দ্য অলিম্পিক গেমস আর ওয়াচড, অলিম্পিক গেম দেখা হয় বাই ড্যাশ বিলিয়ন্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাই সাধারণত কি করা হয়, বাই এখানে এক্স্যাক্টলি যেটা হচ্ছে সঠিকভাবে, ইউজুয়ালি সাধারণত, ট্রুলি মানে প্রকৃত অর্থে, লিটারেলি, এই লিটারেলি মানে হচ্ছে আক্ষরিক অর্থে বা মোটামুটি। তো এখানে বলা হচ্ছে যে দ্য অলিম্পিক গেমস আর ওয়াচড, অলিম্পিক গেমগুলো দেখা হয়েছিল, এখানে কিন্তু লিটারেলি মানে মোটামুটিভাবে অর্থে লিটারেলি শব্দটা ব্যবহার হবে। লিটারেলি বিলিয়ন্স অফ পিপল, বিলিয়ন্স অফ মানুষের দ্বারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। আচ্ছা, আমার 31 প্রশ্ন এখানে কি বলছে, যে কি বলছে এখানে, মূল প্রশ্নের সম্বন্ধে একটি মেসেজ দেওয়া হয়নি, তাই আমরা 31 ও 32 প্রশ্ন তুলে দিয়েছি। আচ্ছা, এখানে কি বলছে,
এখানে হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা এখানে 32 দেখি আমরা যে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য অথর্স অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, অর্থাৎ লার্নিং বা শিক্ষণের প্রতি অথরের দৃষ্টিভঙ্গিটা কেমন। তো লার্নিং ইজ এ ম্যাটার অফ প্রমোটিং ক্রিয়েটিভিটি ইন স্টুডেন্টস, মানে লার্নিংটা কেমন, লার্নিংটা হচ্ছে এটা হচ্ছে এ ম্যাটার অফ প্রমোটিং ক্রিয়েটিভিটি, এমনই একটা বিষয় যেটাকে সৃজনশীলতাকে উন্নত করার একটা কৌশল। এই লার্নিং ইজ এ ম্যাটার অফ প্রমোটিং ক্রিয়েটিভিটি, লার্নিং হচ্ছে এমন একটা বিষয় যেটা ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা উন্নত করার একটা পদ্ধতি। আমাদের এখানে একটা প্যাসেজ আছে, পরীক্ষায় এখন আসলে আর প্যাসেজ আসে না, তো সেই জন্য এটা মনে হয় আমার প্রয়োজন নাই। তো তারপরেও আমি এখানে জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আমি ডিটেলস বলতে গেলে আমার ভিডিও লেন্থটা অনেক বেশি হয়ে যাবে, ক্লাস লেন্থ বেশি হয়ে যাবে। তো এখানে দ্য জিপসিস আর পিপল, জিপসিরা হচ্ছে এমন ধরনের লোকজন হু আর অলওয়েজ অন দ্য মুভ, হ্যাঁ, যারা সবসময় কি থাকে, অন দ্য মুভ, যারা কোনো স্থায়ী থাকে না, ঠিক আছে। তো জিপসি সম্প্রদায়টা হচ্ছে এমন যারা সবসময় অন দ্য মুভ, তার মানে তারা স্থায়ী না, এক জায়গা থেকে অন্য জায়গায় সবসময় চলমান থাকে। জিপসিস বলতে এখানে যেটা হচ্ছে যাযাবর জাতি কি হয়, তারা কখনো এক জায়গায় স্থায়ী হয়, কখনো নয়। দ্য জিপসিস লাইক টু লিভ ইন টেন্টস, যাযাবর তারা কি করে, টেন্টস মানে এখানে তাঁবু, তারা সবসময় কি করে, তাঁবুর মধ্যে বসবাস করতে পছন্দ করে। বিকজ কারণটা হচ্ছে কি, কারণ হলো ইট ইজ ইজি, এটা খুবই সহজ, টু পিচ দেম, এই তাঁবুটা হচ্ছে, এই পিচ দেম মানে হচ্ছে স্থাপন করা, দেম বলতে তাঁবুকে বোঝাচ্ছে, কারণ এটা হচ্ছে ইট ইজ ইজি, এটা খুবই সহজ, টু পিচ দেম, এইগুলো স্থাপন করা হচ্ছে তাদের পক্ষে খুবই সহজ। দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপশিয়ানস মিনস, দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপশিয়ান মিনস, তার মানে বলছে যে ইংরেজরা তাদেরকে ইজিপশিয়ান হিসেবেই নিয়েছিল, তার অর্থ এখানে কি বোঝায়, তার মানে বলছে যে দ্য ইংলিশ কনসিডার দেম টু বি ইজিপশিয়ানস, অর্থাৎ ইংরেজরা তাদের ইজিপশিয়ান হিসেবেই কিন্তু বিবেচনা করেছিল। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসিজ, অর্থাৎ দৃষ্টিভঙ্গি যাযাবরদের প্রতি, সেগুলো কি হয়েছে, হ্যাভ শোন সাইন্স অফ চেঞ্জ, যেটা হচ্ছে ধীরে ধীরে এটার কিন্তু একটা পরিবর্তনের চিহ্ন দেখেছে, এটাই আনসারের। আচ্ছা, কোশ্চেন নাম্বার 37 থেকে 40 এগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন, অর্থাৎ এই গাছটি কি করা হয়েছে, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থান থেকে কি করা, সরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ গাছটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড মানে খুব শক্তিশালী বাতাসের দ্বারা গাছটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়েছে, এরকম বোঝাচ্ছে। নো ওয়ান ক্যান, কেউই ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, এখানে যে কেউই অস্বীকার করতে পারে না যে সে হচ্ছে খুবই চালাক, তো এখানে নো ওয়ান ক্যান ডিনাইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, এছাড়া অন্য কোনোটা অর্থের সাথে মিলায় না। এখানে ডিফাই মানে প্রকাশ্য বিরোধিতা করা, এটা তো হবে না, কেউ বিরোধিতা করতে পারে না, হ্যাঁ, মানে অর্থেরও একটা ব্যাপার আছে। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, ডিনান্স এখানে এটা তো হবেই না, ডিনান্স মানে অভিযুক্ত করা, তাহলে এখানে ডিনাইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 39, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড, একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে, ফর দ্য এমপ্লয়িজ, কর্মচারীদের জন্য, হু, আচ্ছা এখানে আমরা খেয়াল করি এই যে হ্যাজ বিন অ্যানাউন্সড, এই হ্যাজ বিন অ্যানাউন্সড এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড, একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে, ফর দ্য এমপ্লয়িজ, কর্মচারীদের জন্য, হু হ্যাভ ওয়ার্ক হার্ড মানে কি, যারা কঠোর পরিশ্রম করেছে তাদের জন্য। কেন এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণ এখানে প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এবং এটার সাথে ওই যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট
এমপ্লয়িজ, সেই কারণে হ্যাভ ওয়ার্কটা অ্যাপ্রোপ্রিয়েট, এই কারণে হ্যাজ তো হবেই না, কেননা এমপ্লয়িজ আছে। এই যে ভার্বটা বসলো হুয়ের পরে কিন্তু এই এমপ্লয়িজ অনুযায়ী, সে কারণে কিন্তু এখানে হ্যাভটাই হবে। হু হ্যাভ ওয়ার্কড এবং হ্যাভের পরে ভিতরি ফর্ম ওয়ার্কড হার্ড, তাহলে হ্যাজ হবে না, উইল বি ওয়ার্কও হবে না, হ্যাভ হ্যাড ওয়ার্কও হবে না, এটাই কারেক্ট। আচ্ছা, নাম্বার 40 হচ্ছে কি বলছে, ড্যাশ টু দ্য অ্যারাইভেল অফ স্প্রিং বাংলাদেশ টেলিভিশন ড্যাশ এ স্পেশাল ফাংশন, অর্থাৎ বলছে যে টু ড্যাশ, টু ড্যাশ, টু ড্যাশ বলতে কি বলছে, টু সেলিব্রেট, হ্যাঁ, টু সেলিব্রেট দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, অর্থাৎ বসন্তের আগমনের উপস্থিতি, বসন্তের আগমনের উপস্থিতিতে বাংলাদেশ টেলিভিশন অর্গানাইজড স্পেশাল ফাংশন, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, এমন বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে এই অর্থ অনুযায়ী টু সেলিব্রেট দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, বসন্তের আগমনকে উদযাপন করার জন্য বাংলাদেশ টেলিভিশন অর্গানাইজড, বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছিল এ স্পেশাল ফাংশন, একটা বিশেষ অনুষ্ঠান। এটার সাথে আর কোনোটা অর্থ যায় না। কমেমোরেট উদযাপন করা, লঞ্চ, কোনো কিছু লঞ্চ করা, যেটা হচ্ছে লঞ্চ করা মানে কি, লঞ্চ করা মানে কোনো কিছু কি বলা হয়, আমরা ইংলিশ বলতে বলতে আমাদের বাংলার আসে না। এই লঞ্চ করা মানে হচ্ছে কোনো কিছু মানে নতুন পরিচিতি উন্মোচন করা, এটাই, এটা হবে না। অ্যানাউন্স ঘোষণা দেওয়া, টেলিকাস্ট সম্প্রচার করা, এটা হবে না। তাহলে 40 নম্বরে কিন্তু আমার এই গ নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট। ওয়েলকাম, স্বাগতম জানানো, স্যাংশন, স্যাংশন এটা হবে না। স্যাংশন যেটা হচ্ছে কোনো কিছুর অনুমোদন করা বা মঞ্জুর করা, স্যাংশন, তাহলে এটাই কারেক্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের কাছে এই ক্লাসগুলো অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনার একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের কাজের অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম।